একটা স্কুল, একটা কলেজ বানাইতে খুব বেশি কষ্টের প্রয়োজন নাই। এগুলো সামান্য ব্যাপার, এগুলো খুব বড় ব্যাপার না। একটা মসজিদ বানাইতে কত টাকা লাগে? 20 লাখ, 50 লাখ, 50 লাখের বেশি গ্রামে মসজিদ বানাইতে খরচ হয় না। একটা মন্দির বানাইতে কত টাকা লাগে? একটা স্কুলের বিল্ডিং বানাইতে কত টাকা লাগে? কিন্তু এখানে দিরাই সাল্লাহ মিলে যে মানুষ আছে, আবাল বৃদ্ধ বনিতা আছে, ছোট থেকে বড় পর্যন্ত, এগুলো খুঁজে দেখবেন এখানকার মানুষের প্রাথমিক যে সমস্ত চাহিদা আছে, শিক্ষা দরকার, চিকিৎসা দরকার, রাস্তাঘাট দরকার, নদী খাল খনন করা দরকার, বেকার যুবকদের চাকরি দরকার, এবং ঘরে ঘরে বেকার যুবকদেরকে পরিবেশ করে দেওয়া দরকার। এবং 2 থানা মিলে আমি দেখলাম বেশ জায়গা আছে যেখানে দিরাই সাল্লাহ মিলে, দিরাই এবং সাল্লাহর মেইন জায়গা ছাড়া বাকি জায়গায় কোনো আবুরা খেলার মাঠ খুঁজে পাওয়া যায় না। ফুটবল খেলবে ছেলেরা, জায়গা নাই। ক্রিকেট খেলবে, জায়গা নাই। দিরাই এবং সাল্লাহর বাইরের গ্রামগুলোতে সব পানির নিচে থাকে বর্ষার সিজন। তাহলে এগুলো কি করে সমাধান হবে? কারা করবে? কি করলে পরে এগুলোর মধ্যে বড় ধরনের পরিবর্তন আসবে? না খালি শুধু আমরা মসজিদ, মাদ্রাসার, মন্দির নিয়েই থাকবো। কি করে আমাদের দেশের সন্তানেরা কাজ পাবে? কি করে ঘরে ঘরে এক একটা ছেলের জন্য কাজের ব্যবস্থা করা যায়? এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে অত্যন্ত বড় মন নিয়ে বড় উদ্যোগ নিতে হবে। ছোট ছোট চিন্তা ভাবনা করলে তো এগুলোর কাজ হবে না। ছোট ছোট ভাবনা করলে কি করে রাজনীতি করে এমন এক অবস্থা দাঁড়িয়েছে আমাদের মানুষদের, আমরা সবকিছুকে রাজনীতির চোখে দেখতে চাই। বাংলাদেশে দেখেন তো, দিরাই সাল্লাহর মানুষ প্রায় 5 লাখ। কয়েকজন লোক রাজনীতির সঙ্গে জড়িত? হাতে গোনেন, চোখ বন্ধ করেন, দেখেন হরনগর আশেপাশে, রাজানগর থেকে শুরু করে চন্নাশ্বর পর্যন্ত চোখ গোনেন, রাজনীতি করে কারা? দেখবেন 200, 500, 1000 লোকের পরে আর তালিকা করতে পারবেন না। পারবেন? তাহলে রাজানগর থেকে চন্নাচর পর্যন্ত কত লোকের বসবাস হবে? রাজানগর থেকে চন্নাচর 2 ইউনিয়ন মিলে না হলেও 30-40 হাজার লোকের বসবাস হবে। তাহলে 30-40 হাজার লোকের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত লোক পাবেন 500 জন। সব দল মিলাইলে 500 জনের বেশি পাবেন না। তাহলে বাকি এই 29,500 লোক, তারা তো রাজনীতি করে না। তারা তো কোনো রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি না। তারা তো কোনো রাজনৈতিক দলের পদ হোল্ডার না। বড় বড় রাজনৈতিক দলের পদ নিয়ে বসে নাই। তাহলে তারা কি চায়? তারা তো কোনো দলের সভাপতি, সেক্রেটারি হইতেও চায় না। তাহলে তারা চায়টা কি? আমি ঘুরে ঘুরে যা দেখছি, আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে মনে হয়েছে তারা চায় তাদের জীবনের যে মান আছে, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাচ্চাদের চাকরি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, এগুলোর মধ্যে বড় ধরনের পরিবর্তন তারা চায়। এই পরিবর্তন শুধুমাত্র রাজনৈতিক ঠেলাঠেলি করলে হবে না। আমি নিজে এই বক্তৃতা কেন দিচ্ছি? কারণ আমি দেখেছি রাজনীতির নেতৃবৃন্দ কোন জায়গায় রাজনৈতিক পদ হোল্ড করে, পদ নিয়ে জনগণের কাছে কোথাও কোথাও অন্যায় এবং অত্যাচারের শিকার করে জনগণদেরকে। এবং আমি এই কথা ভালোভাবে দেখেছি যে এইখানে এক একটা পদের পিছু আমরা কেন এত লেগে থাকি? একটা পদ দিয়ে আমি কি করব? এই পদের পিছনে মূল চিন্তা ভাবনা থাকে পদটাকে ব্যবহার করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। তা যদি থাকে তাহলে জনগণ কি পাবে? সবচাইতে বড় প্রশ্ন, 500 লোক পাবে নাকি 29,500 লোক পাবে? 29,500 লোক কি আগে দরকার নাকি 500 লোক আগে দরকার? আমরা যে কথা আপনাদেরকে বলতে আসছি, আমরা চাই এই 29,500 লোক যদি এখানে থাকে, রাজানগর, চন্নাচর মিলে, এদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, এদের মধ্যে ধনী আছে, দরিদ্র আছে, এদের মধ্যে অনেক লোক আছে যাদের কোনো কাজ নাই। এমন লোক খুঁজে পাবেন যাদের আত্মীয় স্বজন বলতে কিছু নাই, একা একা নিবু নিবু করে জীবন যাপন করে। এরকম মহিলা আমি দেখেছি, যে মহিলার, এক হিন্দু মহিলা খুঁজে পেয়েছিলাম আমি,
যে মহিলার মৃত্যুর পরে তার মুখে মুখাগ্নি দেওয়ার মতো কেউ জীবিত নাই। তাহলে এই 29,500 লোকের মধ্যে এই মহিলাও তো একজন। এই 29,500 লোকের মধ্যে ওই মুসলিম মহিলা যার মৃত্যুর পরে কাফনের কাপড় দেওয়ার মতো কোনো লোক নাই, সেও একজন। আবার ওই রাজনৈতিক পদ আমরা যারা হোল্ড করে আছি, ওই 500-র মধ্যে আমরা একজন। আমরা যদি মানুষের কল্যাণ ছাড়া অন্যায়ের রাস্তা বেছে নেই, তাহলে 500 লোকের জীবন পরিবর্তন হবে, কিন্তু 29,500 লোকের জীবন কোনোদিন পরিবর্তন হবে না। আমাদের দরকার এই 29,500 লোক। আমাদের দরকার এই গরিব মানুষ, আমাদের দরকার তাদের পাশে দাঁড়ানো, আমাদের দরকার এখানে চাকরির ব্যবস্থা করা। আমি তো দেখেছি, প্রায় আমি একটা জরিপ করেছিলাম প্রাথমিক তদন্ত, সেখানে দিরাই সাল্লাহ মিলে আমি প্রায় বলি এই কথা, প্রায় 45,000 যুবক যুবতী আছে যারা সক্ষম, কিন্তু তাদের হাতে কোনো কাজ নাই। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা গাজীপুরে গার্মেন্টসে কাজ করে। আমাদের সন্তানেরা এই সামারচর, উজানগাঁও, দৌলতপুর, শশারকান্দা, কার্তিকপুর, মাওতি, নোয়াগাঁও, চন্নারচর, এই করে আস্তে আস্তে হরনগর, রাজানগর পর্যন্ত আপনি গিয়া যদি গাজীপুরে যান, ঢাকার বুলতায় যান, নারায়ণগঞ্জে যান, সাইনবোর্ডে যান, গিয়া দেখবেন আমাদের এখানকার নারী পুরুষরা দলে দলে গাজীপুরে গার্মেন্টসে কাজ করতেছে। অথচ একবার চিন্তা করে দেখেন, এই রাজানগর থেকে সামারচর যাওয়ার পথে ডাইনে বাইমে কত জায়গা খালি পড়ে আছে, বহু জায়গা খালি পড়ে আছে না? যদি কোনো ভালো লোক পাওয়া যেত, যদি আমাদের মধ্যে এরকম নেতৃত্ব থাকতো, আমরা যদি এগুলোকে গুরুত্ব দিতে পারতাম, তাহলে আমরা চাইলে এই দিরাইয়ের রাস্তার ডানে বামে রাস্তাগুলোতে বড় ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তুলতে পারতাম। এই গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের হাতে থেকে কাজ করতে পারতো। এই যে দেখেন ছেলেরা দাঁড়ায় আছে, এই যে লোকগুলো দাঁড়ায় আছে, ওরা কি করবে? অত বাড়ির পাশ থেকে চাকরি দরকার, সে চাকরির জন্য যাচ্ছে গাজীপুর, সে চাকরির জন্য যাচ্ছে নারায়ণগঞ্জ, সে চাকরির জন্য যাচ্ছে ঢাকার সাইনবোর্ড, সে চাকরির জন্য যাচ্ছে বাড়ি থেকে প্রায় সারা রাত গাড়িতে চলে যেতে হয়। এই সমস্ত জায়গায় সে চাকরির জন্য যায়, গিয়া ওখানে যে মানবেতর জীবন যাপন করে, যে কষ্ট করে, যে পরিশ্রম করে, এই পরিশ্রমটা তারা যদি তাদের বাড়ি থেকে করতে পারতো, সুবিধা পাইতো, তাহলে একজন হিন্দু নারী, একজন মুসলমান নারী, একজন হিন্দু ছেলে, একজন মুসলমান ছেলে বাড়ি থেকে বসেই 20-25 হাজার টাকার বেতনের চাকরি করতে পারত। কিন্তু এত বড় কাজ কে করে দিবে? কোথা থেকে আসবে এই লোক? কই পাবেন? কেমন করে সেই লোক আসবে? যতক্ষণ এই লোক না আসবে, যতক্ষণ এই ধরনের লোক আমরা আগমন করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত এই ধরনের মানুষ আমাদের সামনে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত কি আমাদের ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে? নো। তাহলে আমি কি জন্য আসলাম আপনাদের কাছে? আমি আইনজীবী মানুষ, আইন পেশা আমার নেশা। আইনের বই দেখলে আমার মাথা ঠিক থাকে না, কারণ আইন পড়াটাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি, পছন্দ করি। আইনের বই পাইলে মনে হয় যেন একটা বড় জিনিস পাই গেলাম। মামলাটা চোখের সামনে আসলে রাতের বেলা ঘুম আসে না, কারণ এই নেশায় আমি আসক্ত। কিনে সেই নেশা, বই পড়ার নেশা। বই পড়তে 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 কখন রাত হয়ে যায়, কখন সকাল হয়ে যায়, কখন কোর্টের টাইম এসে যাচ্ছে, সারাদিন কোর্টে কাজ করে করে সন্ধ্যা পর্যন্ত এত টায়ার্ড হয়ে এরপরে আর যান চলে না, জীবন চলে না। কিন্তু বৃহস্পতিবার হওয়ার পরে, এই রুটিন আমি আগে করি নাই, কিন্তু বৃহস্পতিবার হওয়ার পরে সন্ধ্যার ফ্লাইটে আমি সিলেটে আসি, শুক্রবার থাকি, শনিবার থাকি, শনিবার রাত 10টার ফ্লাইটে আবার ঢাকায় যাই। এই সময়ের ভিতরে মানুষের সঙ্গে মিশে আমার কাছে যা মনে হয়েছে, যদি এখানকার মানুষের ভালো নেতৃত্ব পাইতো, যদি এখানকার মানুষ শক্তিশালী লোক পাইতো, ন্যায় পরায়ণ লোক পাইতো, কষ্ট পরিশ্রম করার লোক পাইতো, সাধনা করার লোক পাইতো, তাহলে এখানকার মানুষ যেহেতু সামান্যতে সন্তুষ্ট, এই 5-10 বছর সময় যদি ব্যয় করা যায়, এখনো যদি কষ্ট করা যায়, এখনো যদি পরিশ্রম করা যায়, এখনো যদি সৎ লোক বাইর করা যায়, ভালো লোক বাইর করা যায়, বাছাই করা যায়, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, উপজেলা থেকে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ খুঁজে পাওয়া যায়, যারা সৎ, নির্ভীক, সাহসী এবং হিম্মত আছে যাদের, শক্তি আছে যাদের, সামর্থ্য আছে যাদের,
এই ধরনের লোক যদি খুঁজে বাইর করা যায়, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি স্পষ্টভাবে, এই এক সেট লোক যদি বাইর করতে পারেন, যে সেট লোক সাহসী, এই এক সেট লোক যদি বাইর করতে পারেন, যে সেট লোক সৎ, এক সেট লোক যদি বাইর করতে পারেন যারা সরকারি টাকা মেরে খায় না, এরকম লোক যদি বাইর করতে পারেন যারা মানুষের কল্যাণকে এই জীবনের একমাত্র পথ মনে করে, তাহলে 5-10 বছর কাজ করলে এই দিরাইশাল্লার 5 লক্ষ লোকের জীবন রাত আর দিনের মতো পরিবর্তন করে দেওয়া সম্ভব। এই দেখেন, নিজের পরিবার নিয়ে যদি আমি ভালো থাকতে চাই, তাহলে পরিবারে আমার কয়জন মানুষ? 3 জন, 4 জন, 5 জন, 10 জন? 10 জনের বেশি পরিবারের লোক আছে, এরকম লোক কমই পাবেন। কিন্তু যদি পরিবার পরিধি বড় করেন, রাজানগর ইউনিয়নকে আপনি আপনার পরিধি মনে করেন, তাহলে তো আপনার পরিবারের সদস্য 20,000। যদি রাজানগর ইউনিয়ন পার হইয়া চন্নাচর ইউনিয়নকেও মনে করেন যে এরাও আমার পরিবারের সদস্য, তাহলে তো লোক হবে 40,000। যদি চন্নাচর, আটগাঁও, রফিনগর, ভাটিপাড়া, করিমপুর, কুলুঞ্জ, তারপরে ওইদিকে আছে হইলো জগদল এবং তারল, এগুলোকে যদি আপনি আপনার পরিবারের সদস্য মনে করেন, তাহলে আপনার লোকসংখ্যা হবে পরিবারে প্রায় 3 লক্ষ লোক। আবার এর বাইরে যদি সাল্লাকে মনে করেন, তাহলে আরো প্রায় 1.5 লক্ষ, 2.25 লক্ষ লোক। এই 3 লক্ষ আর 1.5 লক্ষ, 2.25 লক্ষ, প্রায় 5.5 লাখ, 5 লাখ লোক। এই 5 লাখ লোকের একটা লোকও যদি না খেয়ে মারা যায়, এই 5 লাখ লোকের একটা লোকও যদি বস্ত্রহীন অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যায়, এই 5 লক্ষ লোকের একজন লোকও যদি চাকরি না পেয়ে মাদকাসক্ত হয়, এই 5 লক্ষ লোকের যুবকরা যদি খেলাধুলার সুযোগ না পেয়ে আস্তে আস্তে মাদকাসক্তির দিকে ঝুঁকে যায়, এই 5 লক্ষ লোকের একজন বৃদ্ধ লোক চিকিৎসার অভাবে যদি ধুকে ধুকে মৃত্যুবরণ করে, এই 5 লক্ষ লোকের একজন গর্ভবতী নারী তার সন্তান প্রসব করতে না পেরে রাস্তায় যদি তার বাচ্চার মারা যায়, এই 5 লক্ষ লোকের একজন লোক যদি জীবন পরিচালনা করতে গিয়ে নিজের সন্তানকে লালন পালন করতে না পারে, তার আমাদের যদি পরিবারের সদস্য হতো, একবার চিন্তা করে দেখেন, একটা পরিবারে একজন মানুষ যদি মাদকাসক্ত হয়, তাহলে এই পরিবারের সকল মানুষের জন্য অনেক কষ্টের কারণ হয়, হয় না? আমার ছোট ভাই সে যদি মাদকাসক্ত হয়ে যায়, আর আমি যদি অফিসার হই, কি করব? তারে কোথায় যাবে? সে একে ফেলে দেওয়া যাবে? একে মেরে ফেলতে পারবো? তাহলে তার জন্য আমি কি করব? আমাদের এলাকায় দেখবেন কিছু চোরের গ্রাম আছে না? আমাদের এলাকায় খুঁজে আমরা এদেরকে নাম দিছি চোরের গ্রাম। আপনি খুঁজে দেখবেন, আপনার বাড়ির সন্তান, আমার সন্তান, আর একটা পার্শ্ববর্তী বাড়ির একটা যুবতী মেয়ের সঙ্গে যখন ভাইগে চলে যায়, তখন আপনি কি করেন? খুঁজে বাইর করার চেষ্টা করেন না? কোথায় আছে খুঁজে বাইর করার চেষ্টা করেন। কই, এ কথাটা বলেন না যে মরে যা, তোর আর কোনো খবর নাই? এ কথা তো বলেন না, তোর আর আমার কোনো দরকার নাই? উপরে বলেন দরকার নাই, ভিতরে ভিতরে ঠিকই পুলিশের কাছে যান, কিভাবে খুঁজে বাইর করা যায়, গাজীপুরে আছে নাকি ঢাকায় আছে নাকি সিলেটে আছে, আমাদের কাছে যায়, স্যার খুঁজে বাইর করে দেন। কেন বাইর করে দিব? বলে স্যার বয়স কম, বুঝে না, মা বাবার পরামর্শ ছাড়া গোপনে বাইকে চলে গেছে। তো গোপনে বাইকে চলে গেছে, খুঁজে বাইর করেন কেন? কারণ তাকে আপনি পছন্দ করেন, আপনার সন্তান, ফেলে দিতে পারেন না। পারেন ফেলে দিতে? আমাদের এই 5 লক্ষ লোকের পরিবার, এই 5 লক্ষ লোকের পরিবারের মধ্যে কি মাদকাসক্ত লোক নাই? আছে না? এই 5 লক্ষ লোকের পরিবারের মধ্যে কি খারাপ লোক নাই? ভালো লোক নাই? ধনী লোক নাই? আবার গরিব লোক আছে। এখন কি করবেন? এই 5 লক্ষ লোকের পরিবারের মধ্যে যারা অভিভাবকত্ব দাবি করবেন, যারা বলবেন যে এই 5 লক্ষ লোকের পরিবারের দায়িত্ব আপনি নিতে চান, যিনি এই কথা বলবেন যে 5 লক্ষ লোকের দায়িত্ব তিনি নিতে চাইবেন, এই 5 লক্ষ লোকের অভিভাবক যারা হবেন, এখানে যেমন একটা ভালো লোক থাকবে, এইখানে একটা মাদকাসক্ত লোকও থাকবে। এইখানে যেমন একটা হিন্দু লোক থাকবে, এইখানে একটা মুসলমান লোকও থাকবে। এইখানে যেমন একটা ধনী লোক থাকবে, এইখানে একজন গরিব লোকেরও বাসস্থান থাকতে হবে। এই ডাইভার্সিটি নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ধরে নেন আপনি এই 5 লক্ষ লোকের একজন পরিবারের সদস্য, ভুলে যান আপনি শুধুমাত্র 10 জন পরিবারের একজন।
আমি ভুলে যাই যে আমি শুধু 5 সদস্যের পরিবারের একজন। আমি যদি মনে করি যে এই 5 লক্ষ লোকের প্রতিটা লোক আমার পরিবারের, প্রতিটা লোকের কষ্ট দেখা আমাদের দায়িত্ব, প্রতিটা লোকের জীবন দেখা আমাদের দায়িত্ব, প্রতিটা লোকের খাদ্য খাবারের জোগাড় করা আমাদের দায়িত্ব, প্রতিটা লোকের খেলাধুলার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এইভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখবেন এই দিরাই সাল্লার পরিবারটা এত বড় যেখানে 5 লক্ষ লোক মিলে বসবাস করে। এই 5 লক্ষ লোকের জায়গায় আছেন। আমি আপনাদেরকে যে কথা বলতে আসছি, আমি আমার নিজের কল্যাণের কথা বলতে আসি নাই। আমি বলতে আসছি এই 13টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে, 5 লক্ষ মানুষ আছে, সকল দল মত নির্বিশেষে লোক আছে, ভালো খারাপ লোক আছে, ধনী গরিব লোক আছে, মৌলানা আছে, মসজিদ আছে, মন্দির আছে, পূজা হয়, রোজা হয়, ঈদ হয়, আবার পূজাও হয়। একই সাথে দেখবেন কোন কোন মাস পরে একই মাসে রোজাও হয়, একই মাসে পূজাও হয়। হয় না আমাদের দেশে? হয়। আমরা রোজা রেখে সন্ধ্যার পরে এক হিন্দু বাড়িতে পূজারীর বাড়িতে খাইতে যাই, পূজারীও তার পূজা ভেঙ্গে রোজাদারের বাড়িতে ঈদের নামাজের পরে মিষ্টান্ন খাইতে আসে। এই মানুষগুলোকে, এত সহজ সরল মানুষগুলোকে আমরা ধোঁকা দিব কেন? এই সহজ সরল মানুষগুলোকে কেন আমরা ব্যবহার করব? এই সহজ সরল মানুষগুলোকে কেন আমরা শুধু ভোটের কথা বলে তাদের জীবনে ভোট 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 কেন? ভোট তো 5 বছরে একবার হয়, ভোটের বাইরে কি আমাদের জীবনের অনেক কাজ আছে না? তাহলে আমাদের মূল বিচার্য বিষয় কি ছিল? মূল বিচার্য বিষয় ছিল আমার স্কুল, মূল বিচার্য বিষয় ছিল আমার প্রতিষ্ঠান গড়ে তোলা, মূল ব্যবস্থা হওয়া উচিত ছিল আমাদের যুব সমাজের চাকরির ব্যবস্থা করা, মূল বিচার্য বিষয় ছিল আমাদের সন্তানদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করা, মূল বিচার্য বিষয় ছিল আমাদের মধ্যে যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছে তাদের স্বাস্থ্যের চিকিৎসা কি হবে তার ব্যবস্থা করে তোলা। মূল বিচার্য বিষয় হওয়া কি ছিল? গর্ভবতী নারীরা কি চিকিৎসা পাবে, সন্তান সম্ভবা নারী তার চিকিৎসা কি হবে তার ব্যবস্থা করা। তার ব্যবস্থা করা যে একজন বিকলাঙ্গ শিশু যে জন্ম নিয়েছে বিকলাঙ্গ হিসেবে, চোখে দেখে না, পায়ে হাঁটতে পারে না, বসতে পারে না, তার জন্য কি ব্যবস্থা করা। দিরাই সাল্লাহ মিলে প্রায় 3000 মানুষ আছে যারা প্রতিবন্ধী, যারা একজনের আছে, কারো আছে চোখ নাই, কারো আছে পা নাই, কেউ কেউ আছে হুইল চেয়ারে হাঁটে, হুইল চেয়ারে যেতে হয়, কোমর তুলে দাঁড়াইতে পারে না, 2টা পায়ে কাজ করে না, এরকম লোক আছে প্রায় 3000। এখন যখন আমি আপনাকে 5 লক্ষ লোকের পরিবারের কথা বলবো তখন এই বিকলাঙ্গ লোকটাকে কি আমরা ফেলে দিতে পারবো? এই বিকলাঙ্গ ছেলে যদি আপনার হতো, এই বিকলাঙ্গ ছেলে যদি আমার হতো, আমার ঘরে জন্ম নিত, আমি কি তাকে সন্তানের তালিকা থেকে বাদ দিতে পারতাম? নো। তাহলে সে কে? সে তো আমাদেরই মতো আরেকজনের সন্তান। সে যদিও আমার ঘরে জন্ম নেয় নাই, আমার স্ত্রীর গর্ভে জন্ম নেয় নাই, কিন্তু কারো না কারো গর্ভে তো জন্ম নিয়েছে। এই চিন্তা ভাবনার দৃষ্টিকোণ থেকে আমি এই কথা আপনাদেরকে বলতে আসছি যে আমি চিন্তা করতে চাই, আমরা চিন্তা করতে চাই এই 5 লক্ষ লোকের ভবিষ্যৎ কি হবে, কিভাবে গড়ে তোলা যাবে। এই চিন্তা ভাবনাই আমাদের জীবনের মূল প্রতিপাদ্য বিষয়। আমাদের জীবনের মূল প্রতিপাদ্য বিষয়টা না যে আমি কিভাবে ভালো থাকলাম, আর আমি কত আরামে খাইলাম, আর আমি কত সুন্দর কিংবা কত দামি চাউলের ভাত খাইলাম। আমরা আসছি আপনাদের কাছে এই কথা বলতে। আমি এই কথা আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিব। ব্যক্তিগতভাবে আমার পক্ষে যা করা সম্ভব, ব্যক্তিগতভাবে আমার ব্যক্তির প্রচেষ্টায় যেখানে যতটুকু করা পসিবল, ব্যক্তিগতভাবে আমার নিজের সামর্থ্যের ভিত্তিতে কোনো মানুষকে, কোনো প্রতিষ্ঠানকে, কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো দলকে যতটুকু করা সম্ভব, এটা আমি আমার ব্যক্তিগতভাবে কোন দল ক্ষমতায় আসলো আর কোন দল ক্ষমতায় থাকলো, কে নির্বাচন করলো আর কে নির্বাচন করলো না, এটা না দেখেও ব্যক্তিগতভাবে আমি আমার কাজ চালিয়ে যাব। কিন্তু যদি সামষ্টিক কথা বলতে চাই, সকলকে নিয়ে 5 লক্ষ লোকের পরিবর্তন করতে হয়, এই কাজকে আমি একা ব্যক্তিগতভাবে পারবো? নো। ধরেন রাজানগর থেকে রফিনগর যেতে চান, রাজানগর থেকে রফিনগর যাবেন কিভাবে?
রাজানগর থেকে রফিনগর যেতে গেলে কয়েকদিন পরে একটা সিজন আসতেছে যেখানে মোটরসাইকেলও চলবে না, নৌকাও চলবে না। এক সময় পরে মোটরসাইকেল চলবে, সাবমার্সিভ রাস্তা আছে। সাবমার্সিভ রাস্তা দিয়ে রফিনগর যেতে চান, ধরেন আমরা বর্ষার সিজনে রফিনগর যেতে চাই, নৌকা ছাড়া রফিনগর যেতে চাই। এই একটা সমস্যা বিরাট। রাজানগর থেকে রওনা দিলে রফিনগর যাওয়া যায় না, রফিনগর থেকে রওনা দিলে ভাটিপাড়ায় যাওয়া যায় না, রফিনগর থেকে রওনা দিলে আটগাঁওয়ে যাওয়া যায় না, আটগাঁও থেকে রওনা দিলে সামারসরে আসা যায় না, সামারসর থেকে মামুননগর যাওয়া যায় না, মামুননগর থেকে শ্রীহাইলে যাওয়া যায় না, শ্রীহাইল থেকে গ্রামশাল্লায় যাওয়া যায় না, গ্রামশাল্লা থেকে বোয়ালিয়া বাজারে আসা যায় না, বোয়ালিয়া বাজার থেকে আকিলশা বাজারে আসা যায় না। বর্ষার সিজনে আমরা আসতে পারি না। তাহলে এটা তো একটা বিরাট প্রবলেম। এই বিরাট প্রবলেম যদি সমাধান করতে হয়, আমি বিদেশে দেখেছি, চীনে, কোরিয়ায় তারা করেছে কি, তাদের হাওর বাওরকে তারা নষ্ট করে নাই, তারা তাদের হাওর বাওরকে জায়গায় রেখে দিয়েছে। মাছকে নষ্ট করে নাই, প্রকৃতিকে নষ্ট করে নাই। নষ্ট না করে বড় বড় নদী নালা যা আছে তা ঠিক রেখে একদিক থেকে উড়াল সেতু বানিয়ে হাওরের মতো চলে, উড়াল সেতু বানিয়ে হাওরের উপর দিয়ে আরেক জায়গার সঙ্গে যুক্ত করে দেয়। এখন দেখেন, আমরা যদি শক্তিশালী চিন্তার লোক হইতাম, আমরা যদি সামর্থ্যবান লোক হইতাম, আমরা যদি চিন্তার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারতাম, তাহলে দেখেন রাজানগর থেকে রফিনগর, রফিনগর থেকে আটগাঁও, আটগাঁও থেকে শুরু করে ওইদিকে রাহুতলা, রাহুতলা থেকে শুরু করে ওই পাশে শ্রীহাইল, শ্রীহাইল থেকে শুরু করে গ্রামশাল্লা, গ্রামশাল্লা থেকে বোয়ালিয়া বাজার, বোয়ালিয়া বাজার থেকে আকিলশা বাজার, আকিলশা বাজার থেকে হুসেনপুর বাজার, হুসেনপুর বাজার থেকে আবার ঘুরে এদিকে আসতে হবে দিরাই পর্যন্ত। যদি কোনো শক্তিশালী নেতৃত্বের জন্ম এখানে হয়, যদি আমরা বড় চিন্তা করতে পারি, আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করা যায়, 5 লক্ষ মানুষকে আমরা নিজের পরিবার মনে করি, তাদের সুখ দুঃখকে আমরা নিজেরা ভাগ করে নিতে চাই, তাদের দুঃখকে আমরা দুঃখ মনে করি, তাদের সুখকে আমরা সুখ মনে করি, আর আমাদের মধ্যে যদি একতা থাকে, আমার কেন জানি বিশ্বাস এই 5 লক্ষ লোকের এই জায়গাগুলোকে উড়াল সেতুর মাধ্যমে সংযোগ করে দেওয়া সম্ভব। এখন কে করবে ভাই? এটা করতে গেলে তো আপনাকে সাহস দেখাইতে হবে, এটা করতে গেলে তো আপনাকে এমন সাহসী লোক লাগবে যে যার সাহসিকতার সামনে সবকিছু হার মানে। সাহস বলতে তো মারামারির নাম, তো সাহস না। আমি আপনারে মারবো, আপনি আমারে মারবেন, এটা নাম সাহস? এটা নাম বেড়াগিরি? এটা কোনো বেড়া? আমি তো মনে করি এটা হইলো সবচেয়ে কাপুরুষতা। এক জায়গায় দেখে আসলাম মহিলাদেরও মারে। মহিলাদের কি কোনো পুরুষ মারে? মহিলাদের যে মারে এ হলো জগতের সবচাইতে বড় কাপুরুষ। কারণ কি? শক্তি নাই, প্রতিবাদ করতে পারে না, এই মহিলাদের মারে, পিটায়। এটা হলো সবচেয়ে বড় কাপুরুষ। যদি পুরুষ হয়ে থাকে, শৌর্য বীর্য থেকে থাকে, তাহলে মানুষের সমস্যা ঘাড়ে নেন, মানুষের সমস্যা ঘাড়ে নিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবস্থা করেন। আর এই হাজার হাজার কোটি টাকার ব্যবস্থা করে মানুষের সমস্যার সমাধান যদি করা যায়, আমি মনে করি এটাই হবে প্রকৃত নেতৃত্বের কাজ। তো যেহেতু বৃষ্টি এসে গেছে, আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আমি আপনাদেরকে লাস্ট কথা এটা বলতে চাই, আমরা যদি ভালো কাজ করতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে 5 লক্ষ লোক নিয়ে একসাথে দাঁড়াতে চাই, আপনারা কি আমাদের পাশে দাঁড়াবেন? আমি কিন্তু কোনো ভোটের কথা বলতে আসি নাই। আমি চিন্তা করেছি জীবনে কোনোদিন আমি ভোট চাইব না। এই সিদ্ধান্ত আপনারা নিবেন। যদি ভালো মনে করেন ভালো নিবেন, যদি খারাপ মনে করেন খারাপ নিবেন। আল্লাহর কসম, শেষ পর্যন্ত যদি এখানে ভোটের ব্যবস্থা হয়, আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি কোন লোককে আমি কোনোদিন বলবো না যে আমাকে ভোট দেন। শেষ পর্যন্ত আমি এটা বলবো, আমরা কাজ করি, আমরা ভালোবাসি, আমরা পছন্দ করি, আমরা বন্ধু হই, আর যে যার মতো সিদ্ধান্ত নিবে, যাকে দেওয়ার প্রয়োজন মনে করবে, তার ভোট সে তাকেই দিবে। এখানে কোনো বাধা বিপত্তি নাই, কোনো অবস্ট্রাকশন নাই, কোনো বাধা দিলে কাজ হবে না। গণতন্ত্রের নাম এটা না যে আমি আপনাকে সকালে একটা বলবো, দুপুরে আরেকটা বলবো। জনগণ যাকে পারে, যেভাবে পারে, যেখানে পারে সে তার ভোট দিবে। আমাদের লোক যদি কোনোদিন আপনাদেরকে বাধা দেয় ভোট দেওয়ার ক্ষেত্রে, আমাকে কালে একটু জানাবেন। কেউ যদি যেই বাধা তৈরি করে, আপনাকে অযথা অবস্ট্রাকশন ক্রিয়েট করে, হুমকি দেয়, ধামকি দেয়, আমাদের লোক, আমাদেরকে এটা জানাবেন। দেখবেন আমাদের লোকের বিরুদ্ধে আমরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করি। আমি সকলকে এইটা আহ্বান জানাবো, এই বাজে পলিটিক্সে আর যাওয়ার দরকার নাই।
মন উদার করে বড় পলিটিক্স করেন, জনগণকে বলেন তোমরা যাকে ইচ্ছা তাকে বেছে নাও। এবং আমি তো মনে করি আমরা যে আজকে পথসভার আয়োজন করলাম, এই পথসভায় অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা প্রার্থী হইতে চান তারা এসেও যদি বক্তব্য দিতে চান, আমি মনে করি শেষ পর্যন্ত নির্বাচন হলে এইরকম পথসভা আয়োজন করব, সকলকে আহ্বান জানাবো আপনি আসেন, এসে আপনার বক্তব্য এখানে দিয়ে চলে যান। আপনারা এই ধরনের নতুন রাজনীতি দেখতে চান না? নতুন রাজনীতি যা কোনোদিন দেখে নাই কেউ, যা কেউ কোনোদিন ভাবে নাই। সেটা কি? প্রোগ্রাম আয়োজন করব আমরা, মিটিং আয়োজন করব আমরা, বক্তৃতা দিবে অন্য দলের লোক, নো প্রবলেম, করি না এটা। দেখেন না, মানুষকে দেখান না, নতুন মানুষকে এমন কিছু দেখান যা অতীতে কেউ দেখে নাই, মানুষকে এমন কিছু ভাবতে শেখান যা কেউ ভাবে নাই, মানুষকে এমন কিছু করতে শেখান যা কেউ করে নাই, মানুষকে এমন কিছু বুঝাতে শেখান যা কেউ কোনোদিন তার সামনে উপস্থাপন করে নাই। এর নামে তো নতুনত্ব। যদি এই নতুন কিছু করা না যায় তাহলে আমার মতো লোক এসে এখানে শুধুমাত্র ছোট ছোট কাজ করার জন্য কেন আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবো? কি চাইবো আমি এখানে? কি নিব আমি এখান থেকে? কে দিবে আমাকে? কি দিবে? কার কাছে কি আছে যা নাকি আমাদেরকে দিতে পারে? তাহলে কি কি জন্য আসি? আমাদের নেশাটা কোথায়? আমাদের নেশাটা হলো মানুষ, আমাদের নেশার বিষয়বস্তু হলো মানুষ, আমাদের নেশার বিষয়বস্তু হলো আমার এই 5 লক্ষ দুঃখী দরিদ্র মানুষ, এই আমার নেশার বিষয়বস্তু। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, তারা খারাপ থাকলে আমরা খারাপ থাকবো, তারা বিপদে পড়লে আমরা বিপদে পড়বো, তারা যদি না খেয়ে থাকে আমরা না খেয়ে থাকবো, তারা যদি বিনা চিকিৎসায় মারা যায় ধরে নিতে হবে আমার পরিবারের একজন লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এই অনুভূতি যখন আসবে তখন মনে হবে সত্যিকার অর্থে দিরাইশাল্লায় নতুন রাজনীতির সূচনা হয়েছে। এই নতুন রাজনীতিতে আপনারা আমরা বন্ধুর মতো থাকতে চাই। দেখেন, এই নেতা পেতা বলাটা আমার কাছে ভালো লাগে না। কিসের নেতা, কিসের কি? সবাই নেতা, সবাই কর্মী, ঘরে ঘরে নেতা, ঘরে ঘরে কর্মী। যে সত্যের কথা বলবে, যে ভালো কাজ করবে, যে ন্যায়ের কথা বলবে, যে ভালো কাজ করতে চাইবে, যে অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে, যে মানুষের পাশে থাকবে, মানুষের সুখ দুঃখ যে সমাধান করতে চাইবে, আমি মনে করি সকলেই আমাদের নেতা। এখানে ভাগাভাগি করার কোনো দরকার নাই, সব আমাদের মানুষ, সকলেই দিরাইশাল্লাহর লোক, এটাই আমাদের মূল পরিচয়। আর একটা লাস্ট কথা, যদি আপনারা মনে করেন যে আমরা যা বলছি এগুলো সঠিক, তাহলে সঠিকের জন্য আমাদের সঙ্গে বন্ধুর মতো হাত মিলাবেন। আর যদি যে কাজ বলতেছে এটা বেঠিক, এটা মিথ্যা, এটা অপবাদ, এটা অপপ্রচার কিংবা মিথ্যা বলছি, তাহলে আঙ্গুল তুলে বলবেন আপনারা যে কথা বলছেন তা মিথ্যা, এই মিথ্যার সাথে আমরা নাই। পারবেন এটা বলতে? এই সাহস যে জনগোষ্ঠীর আসবে, এই সাহসী নেতৃত্ব তখন প্রতিষ্ঠা হবে যেখানে সাহসী জনগণ থাকবে। সাহসী জনগণ না থাকলে কি সাহসী নেতা পাবে? না। সাহসী নেতা পাওয়ার পূর্ব শর্ত সাহসী জনগণ গড়ে তোলা। এই জনগণ ইউনিয়ন পর্যায়ে থাকতে হবে, ওয়ার্ড পর্যায়ে থাকতে হবে, উপজেলা পর্যায়ে থাকতে হবে এবং সংসদীয় আসন পর্যায়ে থাকতে হবে। যদি থাকে, যদি একসাথে হন, আমি একটা কথা দিয়ে যাচ্ছি, আমি একবার দুইবার চেষ্টা করে দেখতে চাই আপনাদেরকে সাথে নিয়ে বন্ধুর মতো, নেতা হিসেবে নয়, ভাই হিসেবে, ভাতিজা হিসেবে, চাচা হিসেবে, আত্মীয় স্বজন হিসেবে, পরস্পরের শুভাকাঙ্ক্ষী হিসেবে যদি আমরা এইভাবে দাঁড়াতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই 5 লক্ষ লোক 5-10 বছরে দেখতে পাবে রাজনীতির নতুন রূপ ধারণ করেছে। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভুল করলে আমাদের ভুলটা ধরাই দিবেন, আর আমরা ভালো কাজ করলে আমাদেরকে সমর্থন করবেন, আর আমরা খারাপ কাজ করলে আমাদেরকে সাথে সাথে দাঁড় করায় বলবেন কথা যা বলছেন কাজ যা করছেন এটা এক না, দাঁড়ান, জবাব দিয়ে যান। দেখবেন কত বিনয়ের সহিত জবাব দেই আমরা। আর আমরা এটা মনে করি ওমরের মতো, যদি দিরাইশাল্লাহর এই 5 লক্ষ লোকের একটা লোক না খেয়ে মারা যায়, একটা লোক যদি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে আমাদেরকে, আমরা যখন জনপ্রতিনিধি হয়ে যাব তখন আমাদেরকে প্রতিটা লোকের এই অস্বস্তির জন্য, না খেয়ে মরার জন্য, বিনা চিকিৎসায় থাকার জন্য, চাকরি বাকরি না পাওয়ার জন্য, এর প্রতিটার জবাব আমাদেরকে দিতে হবে।
অন্যতায় কিসের নেতাগিরি? নেতাগিরি মানে এটা খালি বকাবকি? নেতাগিরি মানে এটা খালি অমুকের পিছন দিয়ে তমুকে কিছু একটা লাগাই দেওয়া? নেতাগিরি মানে তো হইল কিভাবে মানুষের সমস্যার সমাধান করা যায়, কিভাবে মানুষের সমস্যার সমাধান করে এটা দেখানো যায় যে এই কাজ করলে পরে তোমার জীবন মানের উন্নতি হবে। এই সমস্যার সমাধান যদি করা না যায়, শুধুমাত্র গালি গালাজ বকাবকি কথাবার্তা, অমুকরে এন করেঙ্গা তমুকরে তেন করেঙ্গা, মাইক পাইলে উত্তেজনার বশবর্তী হয়ে যা ইচ্ছা তাই বলা যায়, এইগুলো করে কি নেতা সাজা যাবে? নো। এই জন্য নেতা সেই যে নাকি মানুষের সমস্যার সমাধান করতে পারে। আপনারা পাশে থাকলে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।